আসসালামু আলাইকুম। পঞ্চম অধ্যায়ের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা আলোচনা করব আয়নিক বন্ধন, ক্যাটায়ন ও অ্যানায়ন সংক্রান্ত যে এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে বা বিভিন্ন সামনের বোর্ডে আসার মতো যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এবার কথা বলবো। সো দেখো এখানে কি বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, কোনটি অ্যানায়ন? আচ্ছা, অ্যানায়ন মানে কি বলতো? আমরা জানি যে অ্যানায়ন মানে মাইনাস কোনো কিছু, ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো কিছুকে আমরা অ্যানায়ন বলি। তো আমাকে এখানে দেখো প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন দেওয়া আছে কক্ষপথে, সো এর সাথে কাউন্ট করে দেখতে হবে যে কোথায় প্রোটন থেকে ইলেকট্রন বেশি। যেখানেই প্রোটন থেকে আমরা ইলেকট্রন বেশি পাবো সেইটাই হবে আমাদের অ্যানায়ন। সো এখানে 12 প্লাস 12টা প্রোটন আছে, তাহলে আমরা দেখি 3 3 6 8 4 10, তাহলে এখানে ইলেকট্রন 10টা, প্রোটন 12টা, সো এটা কখনোই অ্যানায়ন হবে না। নেক্সট ওয়ান, এখানে 16টা প্রোটন রয়েছে, তাহলে আমরা পাচ্ছি কত? 5 আর 5 10, 10 আর 6 16, তাহলে এটাও হবে না। যাচ্ছে 3 নম্বরে, দেখো এখানে 17টা প্রোটন রয়েছে, তাহলে আমরা একটু হিসাব করি। 5 আর এখানে আছে 5 10, 10 হাজার 14, 14 হাজার 18, ইয়েস, আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। তার মানে কি এখানে 17টা আছে প্রোটন বাট 18টা আছে কি ইলেকট্রন, তাহলে যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? অবশ্যই পটাশিয়াম আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, কেননা পটাশিয়াম 19, এখান থেকে এক ইলেকট্রন যদি আমরা বাদ দেই তাহলে কি হয়? পটাশিয়াম প্লাস। তাহলে পটাশিয়াম প্লাস ইলেকট্রন আছে কতটি? 18টি, এবং 18টি ইলেকট্রন কার থাকে? আর্গনের থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে KCl যৌগে মানে পটাশিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে? তাহলে এটারও অ্যান্সার হবে আর্গন, কেননা ক্লোরিনও তো আর্গনের মতো কাঠামো পেতে চায়। ক্লোরিন 17, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হবে? সে হবে কত? সে হবে 18 বা Cl মাইনাস। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করার ফলে যে ক্লোরিন Cl মাইনাস হলো, তাহলে আমরা বলবো যে ক্লোরিন আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এখানে যে মৌল আছে এরা একই নিষ্ক্রিয় গ্যাস হতে হবে, শর্ত হচ্ছে একই নিষ্ক্রিয় গ্যাস হতে হবে। ফাইন, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। খেয়াল করো, ক্যালসিয়াম 20, সে যদি 2টি ইলেকট্রন বাদ দেয় কত হয়? 18 হয়, আর্গন। আবার সালফার 16, সে যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেও কত হতে পারে? 18 হতে পারে। তাহলে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বাদ দেওয়ার মাধ্যমে 18 হতে পারে, আর সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে 18 হতে পারে। সো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, যে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? এখানে আমাকে নিষ্ক্রিয় গ্যাসটাকে মেনশন করে দিয়েছে যে আমাকে নিয়নের মতোই কাঠামো পেতে হবে, তাহলে এখানে কে হতে পারে সেই নিয়নের মতো কাঠামো পাওয়ার ক্ষেত্রে যৌগ? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম কত? 12, তাই না? 2টি ইলেকট্রন সে যদি বাদ দেয় তাহলে সেই কত হবে? 10। এই 10 হচ্ছে নিয়নের পারমাণবিক ইলেকট্রন সংখ্যা। আবার অক্সিজেন 8, সে যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেও কত হতে পারে? অক্সিজেনও কত হতে পারে? 10 হতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন উভয় কি ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে উভয় নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো আমরা এখান থেকে পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড। কিভাবে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড বুঝলাম, এখানে হিসাব করতে হবে এইভাবে যে ক্যালসিয়াম 20, 2টি ইলেকট্রন বাদ দাও, কত হবে? 18 হবে। ক্লোরিন 17, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেই কত হবে? 18 হবে। যেহেতু আমার ক্লোরিন 2টা, তাহলে অ্যানাদার ক্লোরিন সেও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেও কত হতে পারবে? 18 হতে পারবে। তাহলে ফাইনালি বলা যায় যে ক্যালসিয়াম এবং ক্লোরিন তারা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করার মাধ্যমে তারা কি করতে পারবে? আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায়, মানে আর্গন যেই রকম ইলেকট্রন বিন্যাস দেখায় সেই রকম ইলেকট্রন বিন্যাস দেখা যায় কাদের কাদের ক্ষেত্রে? Cl মাইনাসের ক্ষেত্রে, কারণ Cl এর 17টা ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করলে কত হবে? একটা ইলেকট্রন গ্রহণ করলে 18 হবে। সো এক নাম্বার। ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 20, 2টি ইলেকট্রন বাদ দিলে কত হবে? 18 হবে। তাহলে এটাও সত্য, ক্যালসিয়ামের ক্ষেত্রেও দেখা যায়, Cl মাইনাসের ক্ষেত্রেও দেখা যায়, বাট ব্রোমিনের ক্ষেত্রে দেখা যায় না, কারণ ব্রোমিন 35, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হবে 36। 36 তো আর আর্গন না, 36 হচ্ছে ক্রিপ্টন। তো আমরা ব্রোমিনের জন্য এটা দেখতে পাবো না। তাহলে আমাদের 1 এবং 2 66 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। 66 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, নেক্সট যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। 67 নম্বর প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলো কি বলছে? যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু
দ্বিপরমাণুক, বহুপরমাণুক, এক পরমাণুক। কারণ নিষ্ক্রিয় গ্যাস তো কারোর সাথে যৌগ গঠন করে না, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস সমূহ কারোর সাথে যৌগ গঠন করে না, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হবে? নিষ্ক্রিয় গ্যাসগুলো হবে এক পরমাণুক। আচ্ছা, নেক্সট দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইডের ফার্স্টে লেখো ক্যাটায়নকে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস ইলেকট্রন আছে কয়টা? 10টা। এখানে কোন আয়নে 10টা ইলেকট্রন রয়েছে? অ্যালুমিনিয়াম 3+। আমরা জানি যে অ্যালুমিনিয়াম 13, 3টি ইলেকট্রন বাদ দিলে 10 হয়ে যায়, তাহলে অ্যালুমিনিয়াম 3+ সোডিয়াম প্লাসকে সমর্থন করে। তো 68 এর সঠিক অ্যান্সার হবে কত? 68 এর সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। ওকে, সো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এই টপিক রিলেটেড। ওকে, সো আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে আমাদেরকে, যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কোন বন্ধন গঠিত হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমরা কোন বন্ধন গঠন করতে পারি? বলো তো কোন বন্ধন? আয়নিক বন্ধন। আমরা জানি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। সো এখানে সঠিক অ্যান্সার কত হবে? আয়নিক বন্ধন। আচ্ছা, সো আমরা এই যে 69 নম্বরের আয়নিক বন্ধন হবে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা আয়নিক বন্ধন। 70 নম্বর, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠনে কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়? অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠনের সময় কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়? অ্যান্সার হবে 2টি। কেননা দেখো ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম 20, সে কয়টি ইলেকট্রন বাদ দিতে পারে? 2টা। দিয়ে কত হতে পারে? 18 হতে পারে। সো ক্যালসিয়াম যেহেতু 20, 2টি ইলেকট্রন বাদ দিয়ে 18 হতে পারে, তাহলে ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা কতটি? ইলেকট্রন সংখ্যা 2টি। তাহলে অ্যান্সার কত হবে? ক নাম্বার। নেক্সট প্রশ্ন, কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? এখানে তোমাকে জোড়ায় জোড়ায় মৌল দেওয়া আছে, বলা হচ্ছে যে কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে। অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। কারণ আমরা জানি যে আয়নিক যৌগ গঠন করতে হলে ন্যূনতম একটা ধাতু আর একটা অধাতু লাগবে। তাহলে এখানে দেখো গ নাম্বারে ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন হচ্ছে অধাতু, তাহলে এরা অবশ্যই ধাতু এবং অধাতু পরস্পরের সাথে মিলিত হয়ে আয়নিক বন্ধন গঠন করতে পারবে। আমাদের বাকি যে অপশনগুলো সেগুলোর কোনোটাতেই কিন্তু ধাতু নেই, সবগুলোই অধাতু অধাতু, সবগুলোই অধাতু অধাতু। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা আমরা গ নাম্বারটা পাচ্ছি। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ক্যালসিয়াম হাইড্রাইড এ কোন ধরনের বন্ধন বিদ্যমান? তাহলে এখানে হবে আয়নিক বন্ধন, কারণ ক্যালসিয়াম ধাতু, সে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, 2টা হাইড্রোজেন একটা একটা করে 2টি ইলেকট্রন গ্রহণ করবে। তো যেহেতু ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হচ্ছে, আমরা তাহলে এই বন্ধনকে কি বলতে পারবো? আয়নিক বন্ধন বলতে পারবো। নেক্সট প্রশ্ন দেখো, আয়নিক যৌগ। তাহলে এখানে 3টা অপশন রয়েছে, এই 3টা অপশনের মধ্যে আয়নিক যৌগ কে কে হতে পারে? ক্যালসিয়াম অক্সাইড ধাতু অধাতু হবে, পটাশিয়াম ক্লোরাইড ধাতু অধাতু আছে হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধাতু অধাতু আছে হবে। সো 3টাই এখানে যে অপশন দিয়েছে, 3টা অপশনে কি আমাদের আয়নিক যৌগ গঠন করতে পারে। সো আমাদের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো কি বলতেছে, যে একটা উদ্দীপক দেওয়া আছে, 19কে পটাশিয়াম, 9কে ফ্লোরিন, তাহলে পটাশিয়াম ফ্লোরাইড। এবার আমাকে বলতেছে যে ওয়াই ও জেড, মানে এখানে যে ওয়াই ও জেড 2টা মৌল পটাশিয়াম এবং ফ্লোরিন মৌলদ্বয় আয়নিক বন্ধন গঠন করে। ইয়েস, অবভিয়াসলি পটাশিয়াম যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে, আর ফ্লোরিন অধাতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা অবশ্যই আয়নিক বন্ধন গঠন করতে পারবে। এর যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এটা কিন্তু মিথ্যা, এটা হবে না। আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কেন বলতো? কারণ কঠিন অবস্থায় এই বিদ্যুৎ পরিবহন করার জন্য যতটুকু জায়গা দরকার, এদের ক্লাসের মধ্যে ওই পরিমাণ জায়গা থাকে না। তো এজন্য যে কোনো আয়নিক যৌগই কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তরল বা দ্রবীত অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, 3 নম্বর, বন্ধন গঠনে অষ্টক নিয়ম মেনে চলে। হ্যাঁ, অবশ্যই অষ্টক নিয়ম মেনে চলে, কারণ পটাশিয়াম আর্গনের মতো কাঠামো পায় আর ফ্লোরিন নিয়নের মতো কাঠামো পায়। সো যেহেতু পটাশিয়াম আর্গনের মতো কাঠামো পাচ্ছে, তাহলে এটাও তো একটা অষ্টক নিয়মের মধ্যে পড়বে। আর ফ্লোরিন যেহেতু নিয়নের মতো কাঠামো পাচ্ছে, তাহলে সেটাও অষ্টক নিয়মের মধ্যে পড়বে। তাহলে অষ্টক নিয়ম তারা মেনে চলে। 1 এবং 3 আমাদের সঠিক অ্যান্সার কত? আমাদের সঠিক অ্যান্সার হবে 2 নাম্বার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, যাই হোক, সো আমাদের পরবর্তী প্রশ্ন এই টপিকের মধ্যে আর নাই। তো আমি আশা করতেছি এই টপিকের আয়নিক বন্ধন, ইলেকট্রন আদান প্রদান, ধাতু অধাতু রিলেটেড যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল, প্লাস সামনে তোমাদের আপকামিং এক্সামের জন্য যেই প্রশ্নগুলো আসার মতো, সেই প্রশ্নগুলো তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।